কালো হওয়াটা কি আমার দোষ? বলো বাবা, বলো দিদি। বিধাতা যদি আমাকে এরকম করে বানিয়ে থাকে তাহলে আমার কি দোষ? আর যতই হই না কেন বাবা, আমি তো তোমার সন্তান আর তোমার বোন দিদি। কেন আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় অপমান করো তোমরা, কেন? বাবা দিদি, তোমাদের কাছে রূপের কি এতই দাম যে আমার মতো একটা কালো মেয়েকে তোমরা কোনো গুরুত্বই দাও না? কালো মানুষ হওয়া অপরাধ নয়, কিন্তু তুই হচ্ছে জমিদারের কন্যা। জমিদারের কন্যাকে সুন্দরী মানায়। আমার কামিনী হচ্ছে আমার একমাত্র মেয়ে হওয়ার যোগ্য, আর তুই আমার অযোগ্য একটা মেয়ে। আমাদের পরিবারের সবাই অনেক সুন্দর, শুধু তুই ছাড়া। তুই এই জমিদার বাড়ির একমাত্র অভিশাপ, বুঝেছিস? অভিশাপ তুই। না হলে কেন সবাই সুন্দর আর তুই কেন এমন কুৎসিত? বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। জমিদারের কন্যা শুধু আমাকেই মানায়, ওর মতো কালীকে নয়। আর বাবা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে গ্রামের মানুষজন আমাদের নামে কি বলে বেড়ায়। সবাই শুধু বলে এই মেয়ে তো জমিদার মেয়ের হওয়ার কোনো যোগ্যতাই নেই। এই কালীর কালী, মরে যেতে পারিস না কোথাও পড়ে? তাহলেই তো লেটা চুকে যায়। এত কথাও তো শুনতে হয় না, আর আমাদেরকেও না। তোর জন্য কি এই জমিদার বাড়ির মান সম্মান সব ধুয়ে মুছে যাবে? বাবা, আমি তোমার একমাত্র মেয়ে ছিলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। ওকে কেন জন্ম দিতে গেলে তোমরা? জমিদার বাড়িটাকে নোংরা করে দিল ওই মেয়ে। বাবা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। কেন আমাকে জন্মের সময় মেরে ফেললে না? তাহলেই তো তোমাদের এত কষ্ট আর মানুষের কথা কখনোই শুনতে হতো না। আমি জানতাম সন্তান তো সবাই সমান, সে সুন্দরী হোক অথবা কালো। কিন্তু আমি এটা জানতাম না যে নিজের পরিবারের মানুষকে সহ্য করতে পারে না শুধুমাত্র গায়ের রঙের জন্য। আমাকে উঠিয়ে নাও বিধাতা, উঠিয়ে নাও। তোকে বিধাতা কোনো দিনও উঠিয়ে নেবে না। নিজে উঠে যেতে পারিস না? তোর মুখটা দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর আমার মতো সুন্দরীর তো ওইরকম বড়লোক জমিদারের কাছে বিয়ে হবে। তোকে কে নেবে? সব জমিদাররাই চায় তাদের স্ত্রী যেন অনেক সুন্দরী হয়, ঠিক আমার মতো। তাদের তো বই যাবে তোর মতো একটা কালীকে বিয়ে করতে। তোর তো বিয়ে হবে ওইরকম একটা দিনমজুরের সাথে। একবেলা খেতে পারবি, আরেক বেলা খেতে পারবি না। দিদি, আমার কপালে যা আছে তাই হবে। মানুষ তো আর কপাল নির্ধারণ করতে পারে না। তবে বিধাতা যদি আমার জোরে একজন দিনমজুরের সাথে মিলিয়ে থাকেন তবে তাই হবে, এতে তো কারো হাত নেই। তবে দিদি, আমি তোমার জন্য সবসময় অনেক প্রার্থনা করি তোমার মতো সুন্দরী মেয়ের যেন ওইরকম বড়লোক একজন জমিদারের কাছে বিয়ে হয়। তুমি দেখো দিদি, জীবনে অনেক সুখী হবে। আমার যত সুখ আছে সবকিছু যেন ঈশ্বর তোমাকে দান করে, আর সবার দুঃখ যেন আমার দুঃখের সাথে মিলিত হয়, এটাই আমি চাই। শোন, এখানে যাত্রাপালার নাটক চলছে না। এখানে এত আধিক্যতা দেখাতে হবে না তোর। আমার মেয়ের ওইরকম বড়লোক একটা জমিদারের কাছে বিয়ে হবে। তুই তোর চিন্তা কর, আর পারলে নিজের একটু যত্ন নিস। এই কালো চামড়াটাকে একটু সাদা করার চেষ্টা করিস। আর কত আমার নাক কাটবি তুই মানুষের সামনে? কিছুদিন পর যখন আমার মেয়ের পাত্রপক্ষ আসবে তখন তোকে যদি দেখে তাহলে আমার মান সম্মান সব যাবে। তোমার মান সম্মানের কথা চিন্তা করি তো বাবা আমি জমিদার বাড়ি থেকে কখনোই বের হই না। নিজেকে সবসময় চার দেয়ালের মধ্যেই গুটিয়ে রাখি। আমি কালো ছিলাম বলে আমার কোনো কষ্টই ছিল না, কিন্তু আমার কষ্ট হচ্ছে তোমাদের মনের মধ্যে আমি কখনোই জায়গা করে নিতে পারিনি। তুই আমাদের মনের মধ্যে কখনো জায়গা করে নিতেও পারবি না, বুঝেছিস? কারণ আমার বাবার মায়ের মনে তোর মতো কালির কোনো জায়গা নেই। যা যা, এখন নাটক বন্ধ করি, আমাদের চোখের সামনে থেকে দূর হ, বিচ্ছিরি মেয়ে একটা। ঠিক আছে দিদি, ঠিক আছে বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন থেকে তোমাদের সামনে খুব কম আসার চেষ্টা করব। আমার মতো অলক্ষী মেয়ের সাথে তোমাদের সম্পর্ক যত কম রাখবে ততই তোমাদের মঙ্গল হবে। বিধাতা, আমার মতো এরকম একটা কুৎসিত মেয়ের জন্ম আর কারো ঘরে তুমি দিও না। আমার এই রূপের জন্য আমার পরিবার, আমার বাবা মা বোন কেউই মানুষের কাছে মুখ দেখাতে পারে না।
তুমি তো সবই জানতে আগে থেকে বিধাতা যে আমার ভবিষ্যৎটা এরকম হবে, তবে কেন আমাকে পৃথিবীতে পাঠালে? জন্মের পর থেকেই মানুষের অবহেলায় বড় হয়েছি। আমার দিদিকে যখন আমার মা বাবা ভালোবেসে ডাকে তখন আমার খুবই কষ্ট হয়। কেন বিধাতা, কেন আমার মা বাবা আমাকে ভালোবেসে ডাকতে পারে না কেন? তবে আমি সবসময় প্রার্থনা করি সকল ব্যথা যন্ত্রণা দুঃখ যেন আমার কপালেই হয়। তাদের জীবন, তাদের সব স্বপ্নগুলো তুমি পূরণ করো বিধাতা, আর সবসময় তাদের ভালো রেখো। ভালো মানুষের কোনো মূল্য নেই পৃথিবীতে, সবসময় সৌন্দর্যের জয় জয়কার। সকাল থেকে না খেয়ে আছি, এখন পর্যন্ত কেউই আমাকে বলেনি যে দুটো খা। আমি কি এতটাই অবহেলার পাত্রী? আমি কি এতটাই নিচু? ছোট মালকিন, আপনি তো সকাল থেকে কিচ্ছুটি খাননি। এভাবে না খেয়ে থাকলে তো আপনি অনেক অসুস্থ হয়ে পড়বেন। চলুন মালকিন, আপনি কিছু খাবেন, চলুন। দয়া করে আমার কথাটি শুনুন মালকিন। আমি খাইনি, তোমাকে এই কথা কে বলেছে? আর তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে? সত্যি করে বলো না। না ছোট মালকিন, আমাকে কেউই পাঠায়নি, আমি নিজে থেকেই এসেছি। সকালে যখন সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খেলো তখন আপনাকে আমি দেখতে পাইনি, তাই আমি নিজ থেকেই এলাম আপনাকে নিয়ে যেতে। দয়া করে আমার কথাটি শুনুন ছোট মালকিন। হায় রে বিধাতা, তোমার কি লীলা খেলা! যেখানে আমার মা বাবা বোনই আমাকে খাবার খেতে ডাকেনি, সেখানে তুমি কেন এলে আমার জন্য? আমার মতো একটা কুৎসিতের সাথে কেনই বা কথা বলো? কে বলেছে ছোট মালকিন যে আপনি কুৎসিত? শুধু গায়ের রং উজ্জ্বল হলে সুন্দর হওয়া যায় না, মনের সৌন্দর্যই প্রকৃত সুন্দর। যখন আমার স্বামী মারা গেল, ছোট বাচ্চাটাকে নিয়ে একা হয়ে গিয়েছিলাম, তখন তো আপনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। নিজে না খেয়ে ওই খাবারটা আমার বাচ্চাকে দিয়েছিলেন। আপনি যেরকম দয়ালু তেমনই নিরহংকারী। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসলে তুমি আমাকে হাসালে গো, হাসালে। যেখানে তুমি জমিদারের একজন কাজের লোক হয়ে আমার কথা এতটা চিন্তা করো, সেখানে দেখো আমার জন্মদাতা, আমার জন্মদাত্রী, আমার নিজের মায়ের পেটের বোন আমার কথা একটুও চিন্তা করে না। তবে তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ যে তুমি আমাকে এত ভালোবেসে মনে রেখেছো। এখান থেকে চলে যাও তুমি, না হলে বাবা মা বোন কেউ দেখলে আবার অনেক রাগ করবে। ছোট মালকিন, আপনি একদম মনে কষ্ট পাবেন না। ছোট মালকিন, একটা কথা সবসময় মনে রাখবেন যে ভালো মানুষ আর দয়ালু মানুষের সবসময় জয় হয়। আপনার জীবনে অনেক সুখ হবে, একদিন দেখবেন অনেক সুখ হবে। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এখন চলুন ছোট মালকিন, কিছু খাবেন, চলুন। তোমার মতো যদি সবাই এভাবে চিন্তা করতো তাহলে সবাই আমাকে ভালোবাসতো। আমার এখন একটু ভালো লাগছে, কারণ কেউ তো আছে যে আমাকে একটু সান্ত্বনা দিয়েছে। তোমার কথা আমি ফেলবো না, চলো আমি এখন খাবো। অনেক ধন্যবাদ আপনাকে ছোট মালকিন, যে আমার মতো এরকম নগণ্যের কথা আপনি শুনেছেন। কি গো, এখনো তুমি কিছু বলছো না যে? এতক্ষণ এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে কি? চিন্তা তো আমারও কম না, আমরা কি জবাব দেব পাত্রপক্ষকে? আর পাত্র তো যেমন তেমন নয়, নবাবপুরের একমাত্র জমিদারের ছেলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গিন্নি। যখন জমিদারের ছেলে আমার বড় মেয়েকে দেখতে আসবে, তখন আমরা বলবো ছোট মেয়ে হচ্ছে আমাদের কাজের লোক। ওর পরিচয় না দিলেই সব থেকে ভালো হবে, না হলে বিশাল ঝামেলায় পড়ে যাব। বাবা, তুমি কি এমনিতেই জমিদার হয়েছো? তোমার মাথায় তো দেখা যায় অনেক বুদ্ধি। এটাই ভালো হবে সব থেকে। ওর পরিচয় এখন থেকে আমাদের কারোরই দেওয়ার দরকার নেই। এই মেয়ের জন্ম নেওয়ার পর থেকেই আমার চিন্তা শুধু সবসময় মাথায় ঘুরে, কোথাও চলে যেতে পারে না আর ভালো লাগে না। একদম তুমি ঠিক কথাই বলেছ। ওর জন্য আমাদের বড় মেয়ের কত দুর্নাম। আমরা সবাই তো অনেক সুন্দর, কিন্তু ওই কালী যে কোথা থেকে জন্মালো সেটাই বুঝতে পারছি না।
আগে যদি জানতাম এরকম একটা মেয়ে আমার পেট থেকে জন্মাবে তাহলে পেটেই ওকে মেরে ফেলতাম। আমার বড় মেয়ের তো জমিদারের ছেলের কাছে বিয়ে হবে, আর ওই মেয়েকে যে কে বিয়ে করে নেবে সে চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমার মনের কথাটাই তুমি মুখ থেকে কেড়ে নিলে। জানি না গো, জানি না কোন পাপ যে করেছিলাম যার জন্য বিধাতা আমাদেরকে এই শাস্তি দিচ্ছেন। ইচ্ছে করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ওকে মেরে ফেলি। মরে যেতে পারে না কোথাও পড়ে, আর ভালো লাগে না ওর কাহিনীগুলো। অপেক্ষা করো গিন্নি, অপেক্ষা করো, ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। সব সমস্যার সমাধান গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। যত তাড়াতাড়ি পারো এই জমিদার বাড়ি থেকে ওকে তাড়ানোর ব্যবস্থা করো। ওর ঝামেলাগুলো আর নিতে পারছি না, মরেও যায় না কোথাও পড়ে, আর আমি সহ্য করতে পারি না ওকে। ছি 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 ছি, কি যে জন্ম দিলাম নিজেই জানি না। আমার নিজের কানকেই নিজে বিশ্বাস করাতে পারছি না। আজ আমি কি শুনলাম নিজের কানে? আদৌ কি তারা আমার নিজের পিতামাতা? সত্যি কি তারা আমাকে জন্ম দিয়েছিল? না 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 না, এই কখনোই সম্ভব না। কারণ নিজের পিতামাতা কখনোই নিজের সন্তানের ব্যাপারে এরকম কথা বলতেই পারে না। তারা বারবার বলছে আমার জন্য যেন তাদের বড় মেয়ের বিয়ে আটকে না যায়। এই সংসারে আমি এত মূল্যহীন হলাম কেন? চাঁদ, ও চাঁদ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি বলো না, নিজের পিতামাতার মুখে এরকম কথা শোনার পর কোনো সন্তান কি আর ধৈর্য ধারণ করতে পারে? না 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 না, আমি কখনোই এটা চাই না যে আমার মা বাবা আমার জন্য তাদের মুখে চুনকালি মাখুক। বাবা বলল না যে সমস্যাকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। আমি একটা কাজ করি, আমি না হয় তাদের সমস্যা সমাধান করে দেই। আমার বোনের বিয়েকে আমি কখনোই আটকাতে পারবো না, তার সুখকে আমি কখনোই কেড়ে নিতে পারবো না। আমি আজকেই এই বেশভূষণ খুলি আমি এক সাধারণ মেয়ে সেজে এই বাড়ি থেকে চলে যাব চিরদিনের জন্য। আমি কখনোই চাই না আমার জন্য কেউ কোনোদিন কষ্ট পাক, কারো চিন্তা হোক। তোমরা সবাই সবসময় ভালো থেকো। তোমাদের এই অলক্ষী আর কালো কুৎসিত মেয়ে কোনো দিনও তোমাদের চোখের সামনে আর আসবে না। সবাইকে আজ মুক্ত করে দিয়ে আজ আমি যেদিকে চোখ চাই সেদিকেই চলে যাব, সেদিকেই চলে যাব। মা বাবা বোন, তোমাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। কেন আমার ভালোবাসাকে তোমরা বুঝলে না কেন? ভালো থেকো সবাই, বিদায় তোমাদেরকে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কেউ আমাকে বুঝলো না, কেউ আমাকে বুঝলো না। সারা রাত হাঁটতে হাঁটতে পাগুলো যেন আর চলছেই না। এত খিদে পেয়েছে যে কি বলবো। এই কোঠিটা কার আমি জানি না, তবে তাকে একটু ডেকে দেখি যে কোনো খাবার পাওয়া যায় কি না। জানি না আমি কত দূর চলে এসেছি। কেউ কি আছেন বাড়িতে? কেউ কি আছেন? আমাকে একটু সাহায্য করুন না, আমার খুবই খিদে পেয়েছে। আমি অন্য গ্রাম থেকে এসেছি, আমাকে একটু সাহায্য করুন না। কেউ কি আছেন বাড়িতে? থাকলে দয়া করে একটু সাড়া দিন। আমি একটা অসহায় মেয়ে, আমাকে একটু সাহায্য করো দয়া করে। কে রে তুই মা? আমার মতো এরকম একটা ভিখারির ঘরেই বা কি করছিস? কি চাচ্ছিস আমার কাছে বল মা? আর তোর বাড়ি বা কোথায়? এখানে এলি কি করে বল তো? এই গ্রামে তোকে তো আর কোনো দিনও দেখিনি। তুই কি হারিয়ে গেছিস মা? সব কিছু খুলে বল আমাকে। আমি এক বড়লোক মা বাবার অবহেলিত সন্তান গো বুড়িমা। কালো হওয়ার দায়ে তারা আমাকে মেনে নিতে পারেনি কোনোদিন। এ কি বলিস রে বাছা? তোর মতো এরকম চাঁদপানা একটা মুখকে তারা মেনে নিতে পারেনি? তারা কি আদৌ মানুষ? তোকে তো দেখে মনে হচ্ছে তুই একটা অনেক লক্ষ্যমন্তর মেয়ে রে বাছা। বুড়িমা গো, এই পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নেই।
সবাই শুধু সৌন্দর্যের পাগল, চেহারার সাদা চামড়ায় না থাকলে তাদের কোনো মূল্য থাকে না, যেমনটি আমার ক্ষেত্রেও নেই। মা রে, এটা সবার ক্ষেত্রেই নয় রে মা, কিছু কিছু মানুষ একটু অহংকারী বলে তাদের ক্ষেত্রেই এগুলো হয়, যে সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। তোকে একটা কথা বলবো মা, যদি কিছু মনে না করিস। বলো না বুড়িমা, তুমি যা বলবে আমি তাই শুনতে রাজি আছি। কেউ তো আছে যে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। আমাদের গ্রামে তো কখনোই আমার সাথে কেউ কথাই বলেনি ভালো মতো। তোর মতো আমার একটা মেয়ে ছিল রে, কিন্তু অনেক বছর আগে আমার মেয়েটা একটা রোগে মারা গেল। তোকে দেখি না আমার সেই মেয়ের কথা মনে পড়ছে। তুই আমার সাথে থাকবি মা, আমার মেয়ে হয়ে তোকে আমি খুব আগলে রাখবো। আমি ভিক্ষুক হতে পারি, কিন্তু মানুষ আমি। সত্যি সত্যি বলছো বুড়িমা, তুমি আমাকে রাখবে তোমার কাছে? আমি তোমার সাথে থাকতে রাজি আছি বুড়িমা, আমি 100 বার তোমার সাথে থাকতে রাজি আছি। তুমি তুমি আজ থেকে আমার মা। আমার এত খুশি লাগছে যে এত খুশি লাগছে, তোকে কি করে বলবো রে মা। চল মা, এখন তোকে ঘরে নিয়ে দুটো খাওয়াই, আমার কাছে কিছু খাবার আছে। বুড়িমা, তুমি আমাকে এত যত্ন করে খাবার দিলে। আসলে আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোমাকে দেখে কেন জানি না আমার নিজের মায়ের মতো লাগছে। শুধু জন্ম দিলে কি মা হওয়া যায়? এছাড়া কি হওয়া যায় না মা? তোর মতো এরকম লক্ষ্মীমন্তর একটা মেয়ের মা হতে পেরে আমি সত্যি অনেক গর্বিত রে। শোন রে মা, তুই খাবারগুলো ভালোভাবে খেয়ে নে, আমাকে একটু পরে পাড়াতে বেরোতে হবে। মা, তোমাকে আর আমি ভিক্ষা করতে দেব না। তোমার বয়স হয়েছে মা, তোমার এরকম একটা জোয়ান মেয়ে থাকতে কেন তুমি মানুষের বাড়িতে ভিক্ষে করবে? আমি আগামীকাল থেকে কাজ খুঁজবো, যেন কোনো একটা কাজ আমি করতে পারি। না হলে আমি নিজে একটা কিছু করব মা, তুমি একদম চিন্তা করো না। শেষ বয়সে এরকম সুখ পাবো আমি কখনো কল্পনাই করিনি। শোন রে মা মালতী, আমার স্বামীর একটা পড়া জমি ছিল, সেই জমিটা যুগ যুগ ধরে পড়ে আছে, সেটাতে কেউই চাষ করে না। আর আমিও ওটাতে হাত লাগাইনি কোনো দিন, বিক্রিও করিনি, কারণ আমার স্বামীর শেষ স্মৃতিটুকু আমি রেখে দিয়েছি। তুই আর আমি মিলে ওই জমিতেই চাষ করব। তাহলে তো খুবই ভালো কথা মা, ওই জমিটা থাকার জন্য আরও আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওই জমিতে যদি আমরা কিছু চাষ করি, সেখান থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা সারা বছর চলতে পারবো। হ্যাঁ রে মা মালতী, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার স্বামী যখন চাষ করতো ওই জমিতে অনেক ভালোই ফসল ফলতো, কিন্তু বুড়ি হবার পর থেকে ওই জমিতে তো একটা কোদালও চালাতে পারি না। তারপর স্বামীর পরে মেয়েটাও মারা গেল, এরপর থেকে ভেঙেই পড়েছিলাম, কিন্তু তুই চলে এসেছিস, আর কোনো চিন্তা নেই আমার। মা, আর তোমার কোনো চিন্তা নেই, তোমার মেয়ে তোমার কাছে চলে এসেছে। এখন তোমার বিশ্রাম করার সময় মা, যত কাজ আছে সব আমি করব। তুমি শুধু আমাকে একটু ভালোবেসো, আর কিছুই দরকার নেই। তুই আমার মেয়েরে বাছা, তোকে না ভালোবেসে কি থাকা যায় বল তো? মা, তোমার মেয়ে মালতীকে এই জমিদার বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেল তোমার মেয়ে? আমি একদম নিশ্চিত তোমার মেয়ে মনে হয় কোথাও পড়ে মরে গেছে, না হয় কোথাও চলে গেছে। যাই হোক, খুবই ভালো হয়েছে, সকালে দাসী এসে আমাকে এই খবরটা দিল। কথাটা শুনে খুবই আনন্দ লাগছে, আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল এখন। বাহ 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 বাহ, ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর সুসংবাদ শুনতে পাবো কখনো আশাই করিনি। এখন একটু লোকজনের কাছে মুখটা দেখানো যাবে। একদম ঠিক কথাই বলেছ মা, আর আমার বিয়েটাও খুব সুন্দর মতোই হবে। একদম ঠিক কথাই বলেছিস রে মা, তোর শ্বশুর বাড়ির মানুষের কাছে আর হাজারো প্রশ্নের সম্মুখীন কখনোই হতে হবে না আমাদেরকে। নিশ্চিন্তে তোর বিয়েটা দিতে পারবো আমরা। ওই মালতী চলে গিয়ে আমাদের চিন্তা সম্পূর্ণ মুক্ত করে দিয়ে গেছে। না হলে ওই মেয়েকে নিয়ে আমার যে কত চিন্তা হতো সবসময়, তা কি করে যে বোঝাবো তোমাদেরকে।
পথের কাঁটা দূর হয়েছে, এখন আমরা নিশ্চিন্ত। আজ 2টা দিন হয়ে গেল আমি বাড়ি ছেড়ে চলে এসেছি এখানে। মা বাবা দিদির কথা খুবই মনে পড়ছে আমার। আমি জানি আমার কথা তাদের একবারও মনে পড়ে না। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তবে তাদের মনের আশা পূরণ করতে পেরে আমার খুবই গর্ববোধ হচ্ছে। আমি আমার পরিবারকে কলঙ্কমুক্ত করতে পেরেছি, এটাই অনেক কিছু। তোমরা সবসময় ভালো থেকো মা বাবা দিদি, অনেক ভালো থেকো। আমি তোমাদের জন্য চিরদিন প্রার্থনা করব, চিরদিন আমি প্রার্থনা করে যাব। আরে, এই মেয়েটাকে তো আমাদের গ্রামে আগে কখনোই দেখিনি। কে এই মেয়ে? এত সুন্দর দুটি চোখ, তার মুখটা দেখলে কত মায়া যে লাগছে আমার, তা কি করে বোঝাই? আমাকে জানতেই হবে কে এই গুণবতী, সে কোথায় থাকে এবং কার সাথে থাকে, সব খোঁজ আমাকে নিতেই হবে। আমার মনে হচ্ছে আমার স্বপ্নের মানুষকে আমি খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার কথা হবে গুণবতী, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার কথা হবে। আমি এখন এখান থেকে চলে যাই, যদি আমাকে দেখে নেই তাহলে আবার কিছু মনে করতে পারে। ভালো থেকো গুণবতী, তোমার সাথে খুব শীঘ্রই আমার